23 দিনের মাথায় পূর্ণম সাউ তিনি দেশে ফিরলেন। এইবার বাড়ি ফেরার পালা। কিন্তু এই দেশে ফেরা থেকে বাড়ি ফেরা এর মধ্যে কি কি প্রক্রিয়া রয়েছে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। পিয়ালি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, একেবারেই দেখো, পূর্ণম কুমার সাউকে ফেরানোর কার্যত পাকিস্তানের কাছে একেবারে বাধ্য হয়েছিল এবং সেক্ষেত্রে প্রথম বিষয়টা যে কোন কৌশলে পূর্ণম কুমার সাউ ফিরতে বাধ্য হলেন সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ পাকিস্তান যখন 22শে এপ্রিল তুমি জানো পেহেলগাঁওতে যে অ্যাটাক হলো, তার পরের দিন পূর্ণম কুমার সাউ 23শে এপ্রিল তাকে পাকড়াও করলো। ফিরোজপুরে তিনি ডিউটি করছিলেন এবং অভিযোগ করা হলো যে পাকিস্তানের জমিতে এই পূর্ণম কুমার সাউ ঢুকে গেছিল। তারপরের থেকে বারবার করে কিন্তু ভারতের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছিল যে তাকে ফেরত পাঠানো হোক, কিন্তু কোনোভাবে পাকিস্তান সেটা মানছিল না। কিন্তু পাকিস্তান অবশেষে মানতে বাধ্য হলো। তার কারণ এই কোন কৌশলে ফেরানো হলো, আমি পিয়ালি এই বিষয়টা আসবো। তবে আমি যেটা জানতে চাইছি যে এইবারে যে তার বাড়ি ফেরানোর যে প্রক্রিয়ার যে গোটা বিষয়টা, দেশে তিনি ফিরেছেন, তারপর তো তিনি বাড়ি ফিরবেন, কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে এই বিষয়টা একটু যদি বিস্তারিত বলো। একেবারে দেখো, আজকে তুমি জানো আটারি সীমান্তে তাকে ইতিমধ্যে হ্যান্ডওভার করা হয়েছে। তার যাবতীয় মেডিকেল চেক আপ হবে, পাশাপাশি তার এতদিন পর্যন্ত তিনি পাকিস্তানের কাস্টাডিতে ছিল, তিনি মেন্টালি অনেকটা ট্রমাটাইজ। ফলে প্রথম কথা তার ফিজিক্যাল চেক আপ হবে, কোনো রকম ভাবে তার কোনো রকম শারীরিক যদি টর্চার হয়ে থাকে সেই ট্রিটমেন্টের দরকার। দ্বিতীয়, তার কাউন্সিলিং দরকার। ফলে তার সঙ্গে চিকিৎসকরা, কাউন্সিলররা কথা বলবেন এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু শত্রুপক্ষের কাস্টাডিতে তিনি সেখানে ছিলেন, কোনো রকম তার শরীরে কোনো রকম স্লিপ বা কিছু দেওয়া হয়েছে কিনা সেটা পরীক্ষা হবে। দ্বিতীয় যেটা স্টেপটা সেটা হচ্ছে বিভিন্ন এজেন্সি, সেটা আইবি হোক বা আরো যার সমস্ত এজেন্সি রয়েছে বা তার পাশাপাশি বিএসএফ এর যে ইন্টেলিজেন্স উইং রয়েছে, তারাও কিন্তু পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে কথা বলবেন। মূলত যেটা বোঝার চেষ্টা করবে যে তাকে কোনো রকম তার উপর টর্চার হয়েছে কিনা, তাকে কোথায় রাখা হয়েছিল, এই সময়কালে তার সাথে কে বা তারা কথা বলেছিল, সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করবেন। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই মধ্যে একটুখানি বোঝার চেষ্টা করবো এটাও, কারণ পূর্ণম কুমার সাউ জবে থেকে পাকিস্তানের হাতে বন্দী ছিল, তারপর বারবার আমরা দেখেছি বিএসএফ এর তরফ থেকে ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছিল, কিন্তু পাকিস্তান কোনো রকম ভাবে আগ্রহই দেখায়নি। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান তীব্র চাপে, আর চাপে পড়েই কি তারা এবার পূর্ণমকে ফিরিয়ে দিতে বাধ্য হলো। পিয়ালি, আমি তোমার কাছ থেকে এই বিষয়ে জানবো, তাহলে কোন কৌশলে মাত হলো পাকিস্তান? একেবারে দেখো, ভারতের কৌশলেই কার্যত কাজ হয়েছে পাকিস্তান। তার কারণ পূর্ণম কুমার সাউকে যখন তারা পাকড়াও করেছিল, তারা মনে করছিল যে যুদ্ধকালীন পরিস্থিতি পাকিস্তানের সঙ্গে তৈরি হয়েছে, সেই জায়গা থেকে ভারতকে তারা ব্যাকফুটে পারবে। তার কারণ তাদের একজন জওয়ান তারা আটকে রেখেছে এবং তারা ছাড়বেন না এই জওয়ানকে। কিন্তু যখন কিছুদিন আগে শ্রী গঙ্গানগর এলাকা রাজস্থানে, সেখান থেকে একজন পাক রেঞ্জার যখন ধরা পড়লো, কার্যত পাকিস্তানকে বেকায়দায় ফেললো ভারত, এটা বলা যায়। এবং সেই সময় থেকে ভারতের এই কৌশলেই কিন্তু কার্যত চাপে পড়ে পাকিস্তান। তার কারণ একাধিকবার পাকিস্তানের কাছে বারবার করে অনুরোধ করা হচ্ছিল, ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছে, ডিজিএমও লেভেলে আগে কথা হয়েছিল, কিন্তু কোনোভাবেই পাকিস্তান মনে করছিল, আপার হ্যান্ড দিচ্ছিল যে এই জওয়ানকে সামনে রেখে তারা ভারতকে চাপে ফেলতে পারবে। কিন্তু পাল্টা কৌশল যেটা পাকিস্তানকে দেওয়া হলো ভারতের তরফ থেকে, এবং স্পষ্ট করে দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত পাক রেঞ্জার পাকিস্তানের থেকে এই বিএসএফ জওয়ানকে মুক্তি দেওয়া হবে, ততক্ষণ কিন্তু এই পাক রেঞ্জারকেও ছাড়া হবে না। এবং গত পরশুদিন ডিজিএমও লেভেলে যে হটলাইনে বৈঠক হয়, সেখানেও স্পষ্ট করে দেওয়া হয় এবং তারপরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পাকিস্তান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।